ওহো, আমি তো এই বাড়িতে এসে ফেঁসে গেছি। এই বাড়িতে গরমে না আছে এসি, না আছে কুলার, শুধু আছে গরম। আর বাকি সবার বাড়িতেই এসি বা কুলার আছে। বৌমা, এই গরমে কেন এত চিল্লামিল্লি করছো? এই নাও, কুমড়োর তরকারি খাও। বা মা, কুমড়োর তরকারি? এমন করে খুশি হচ্ছ যেন বাটার চিকেন নিয়ে এসেছে। সারা বছর তো কুমড়ো আর ঝিঙে খেয়েই জীবন শেষ হয়ে গেল। হ্যাঁ, তো স্বাস্থ্যের জন্য ভালো তো এটা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব ব্যাপারে এমন বলছো যেন সবজির মধ্যে এসি লাগানো। এই কুমড়ো, তোর গায়ে এসি লাগানো? আসলে ব্যাপারটা হলো কি, যখনই ওর শাশুড়ি আর দীনেশ বাজারে যেত একটা কুমড়ো তুলে আনতো। তাই রজনী আজ বিরক্ত হয়ে নিজেই বাজারে গেল সবজি আনতে। বাজারে ওর পুরনো বান্ধবী নিতার সাথে দেখা হয়, আর নিতা জোর করে ওকে নিজের বাড়িতে নিয়ে যায়। কতদিন পর তোর সাথে দেখা হলো, তাই না? তুই এসির ঠান্ডা হাওয়া খা, আমি তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। তোর বাড়িতে এসি আছে? হ্যাঁ, কেন তোর বাড়িতে নেই? হ্যাঁ হ্যাঁ আছে, কিন্তু ওটা পুরনো হয়ে গেছে। একটা নিউ ডিজাইনে নতুন অর্ডার করেছি। ও তাই নাকি? ঠিক আছে, নেক্সট উইকে যখন তোর বাড়িতে যাব তখন দেখে নেব। এই কথা শুনে রজনী চিন্তায় পড়ে গেল, কারণ সে জানতো তার স্বামীর এত রোজগার নেই যে সে এসি কিনতে পারে। এই ভাবতে ভাবতে সে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে পালং শাকের সবজি রান্না করে, যেটা সে বাজার থেকে কিনেছিল। সবজির দাম বেশি হওয়ার জন্য সে অল্প করে এনেছিল, যাতে কারোরই পেট ভরল না। 4 দিন পর দীনেশ আবার কুমড়ো কিনে নিয়ে আসে। নাও, আজকে তুমি এটাই বানাও। অন্তত সবাই বাটি ভরে খেতে তো পাবে, অন্তত সবার পেটটা তো ভরবে। আর তোমার জ্ঞান শুরু হওয়ার আগে আমি পালাই বাবা। এই বলে দীনেশ চলে গেলে, এই কুমড়ো আমার জীবনকে একেবারে শেষ করে দিয়েছে। দাঁড়া। এই বলে রজনী ছুরি দিয়ে কুমড়োটাকে দুভাগে ভাগ করে দিল। এমনটা করতেই কুমড়ো থেকে ধোঁয়া বের হয়, আর তারপর সেখান থেকে একটা পরী প্রকট হয়। এই দেখে সে অবাক হয়ে বলে, হ্যাঁ, তুমি কে? আর এই কুমড়োর মধ্যে থেকে কি করে বেরোলে? আমি একজন পরী। আমি মর্তলোকে ঘুরতে এসেছিলাম, কিন্তু একজন তান্ত্রিক আমার পেছনে পড়ে যাওয়ায় আমি এই কুমড়োর মধ্যে লুকিয়ে পড়েছি। আজকে তুমি আমাকে মুক্ত করলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলো, তুমি এর বিনিময়ে কি চাও? বলো। এসি। আমার এসি চাই। আসল ব্যাপারটা হলো কি, আমি আমার বান্ধবীকে মিথ্যে কথা বলেছি যে আমার বাড়িতে নতুন ডিজাইনের এসি আছে। আর 3 দিন পরে এসে দেখবে যখন আমার বাড়িতে এসি নেই, তখনও আমাকে নিয়ে খুব মজা করবে। ঠিক আছে, আমি তোমাকে এসি দিয়ে দেব, তাও নতুন ডিজাইনের কুমড়োর এসি। কিন্তু তুমি কথা দাও যে আজকের পর থেকে আর মিথ্যে কথা বলবে না। আরে, এসির জন্য তো আমি আগুনের ওপরও ডান্স করতে পারি। আচ্ছা ঠিক আছে, আর মিথ্যে কথা বলবো না। ঠিক আছে, আমি তোমাকে কুমড়োর মতো দেখতে একটা জাদু এসি দেব, যেটা কোনোদিন খারাপও হবে না, যার গ্যাস শেষও হবে না, আর যার কোনো বিলও আসবে না। এই বলে পরী একটা কুমড়োর মতো দেখতে এসি প্রকট করলো, যা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। তারপর পরী অদৃশ্য হয়ে গেল। বাবা, কি দারুণ! কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এই কুমড়ো এসি। আহা! কিছুক্ষণ পরে ওর শাশুড়ি, স্বামী আর 7 বছরের মেয়ে রেনু মন্দির থেকে বাড়িতে ফিরলে ঘরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখে ওরা যেন স্বর্গসুখ পেল। এরপর রজনী ওদেরকে সব কথা বলল। এসব শুনে ওরা সবাই খুব খুশি হলো। কিছুদিন বাদে ওর বান্ধবী নিতা ওদের বাড়িতে সেই জাদু এসি দেখে অবাক হয়ে যায়। তোর এই এসিটা তো দারুণ, কোথা থেকে নিয়েছিস? তখনই রজনীর পরীকে দেওয়া কথা মনে পড়ে যে কখনোই সে মিথ্যে কথা বলবে না। তাই সে ওর বান্ধবীকে সব সত্যি কথাই বলল। এই শুনে নিতা হিংসায় জ্বলে পুড়ে বলল, শোন না, আমাকে না একটা দরকারি কাজে বেরোতে হবে। আমি না আজকে আসছি, আর একদিন নয় আসবো। আরে দাঁড়া না। আরে কি হলো? তোমার বান্ধবী কিছু না খেয়েই চলে গেল কেন? আমি জানি মা, ও কোথায় গেছে। কোথায়? আর কোথায় যাবে? ওই কুমড়োর দোকানেই গেছে। রজনীর কথাই ঠিক ছিল। নিতা ওই কুমড়োর দোকানে গিয়ে সমস্ত কুমড়ো কিনে নেয়, আর ঘরে এসে ও সারা রাত ধরে কুমড়োগুলোকে কাটতে থাকে। কিন্তু ও কিছুই পেল না। আর অন্যদিকে রজনী তার পরিবারকে নিয়ে সারাদিনে এসির ঠান্ডা হাওয়া খেলো, আর কুমড়ো ওর প্রিয় সবজি হয়ে গেল। অনিকেত আর প্রিয়াঙ্কা আজকে কোর্ট ম্যারেজ করলো।
অনিকেত বড়লোকের ছেলে হলেও প্রিয়াঙ্কা ছিল গরিব ঘরের মেয়ে, কিন্তু এই কথাটা প্রিয়াঙ্কা কখনোই অনিকেতকে বলেনি। বিয়ের 4 মাস আগেই প্রিয়াঙ্কা অনিকেতের কোম্পানিতে জয়েন করেছিল, আর এরপরেই ভালোবাসা, আর তারপরেই বিয়ে। আজ যদি তোমার মা বাবা বেঁচে থাকতেন তারা কতই না খুশি হতেন, কিন্তু তুমি চিন্তা করো না, আজ থেকে আমার বাবা মা তোমার বাবা মা। এরপর অনিকেত প্রিয়াঙ্কাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। প্রিয়াঙ্কা অনিকেতের বাড়িতে বেশ সুখেই ছিল। প্রিয়াঙ্কার শ্বশুর বাড়িতে সবাই জানতো যে প্রিয়াঙ্কা অনাথ, কিন্তু সত্যি হলো এটাই, প্রিয়াঙ্কার একটা গরিব মা ছিল, আর প্রিয়াঙ্কার নিজের গরিব মায়ের কথা কাউকে বলতে লজ্জা করত। কিছুদিন আগে, দেখ মা, তুই বড়লোকের ছেলেকে বিয়ে করবি তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি গরিব বলে একবার দেখাও করাবি না? ওফো মা, তুমি এসব ছাড়ো তো। তুমি এটা ভেবে খুশি থাকো যে তোমার মেয়ে এই নরক থেকে বেরিয়ে রাজপ্রাসাদে থাকবে, এসির মধ্যে থাকবে। তাই এসব ছাড়ো আর চুপচাপ থাকো, বুঝলে? এই কারণে প্রিয়াঙ্কা তার মাকে শ্বশুরবাড়ির কারোর সাথেই দেখা করায়নি, আর সে শ্বশুরবাড়িতে এসিতে আর আরামেই দিন কাটাতে থাকে। কালকে বাজারে আমি তোমার সাথে এক বয়স্ক মহিলাকে দেখলাম, মনে হচ্ছিল উনি তোমার কাছে কাকতি মিনতি করছিলেন। কে উনি? তুমি কি ওনাকে চেনো? আরে কোন মহিলাটা? আচ্ছা আচ্ছা, ওই মহিলাটা? ও তো টাকা চাইতে এসেছিল আমার কাছে। তুমি তো জানোই ভিখিরিদের স্বভাব, কি আর বলবো বলো। ও আচ্ছা, উনি ভিক্ষুক ছিলেন। তুমি কিন্তু সকালবেলা রেডি থেকো, আমরা সিনেমা দেখতে যাব। সত্যি? ওয়াও! ওরা দুজন সিনেমা দেখতে বেরোলো। রাস্তাতে প্রিয়াঙ্কা দেখতে পেল ওর মা কড়া রোদের মধ্যে ভুট্টা বিক্রি করছিল, আর প্রিয়াঙ্কা বসেছিল তার এসি গাড়িতে। সে তার মাকে দেখেও না দেখার ভান করলো, কিন্তু তার মা তাকে ডাকলো। আরে মনে হচ্ছে তোমায় কেউ ডাকছে, দেখো তো কে ডাকছে। আরে না না, কেউ ডাকছে না আমাকে, কে আর ডাকবে বলো? আরে অনিকেত, তুমি আমাকে এত ভালোবাসো না, সবসময় তুমি আমাকে নিয়েই ভাবছো। সন্ধেবেলা প্রিয়াঙ্কারা মুভি দেখে বাড়ি ফিরল, আর কৌশল্যা দেবীও নিজের ঘরে চলে এলেন। সে ঘরে ফিরে এসে প্রিয়াঙ্কার ছোটবেলার কথা মনে করতে থাকলো। কৌশল্যা দেবী অনেক কষ্ট করে অন্যের বাড়িতে বাসন মেজে প্রিয়াঙ্কাকে বড় করেছিল, আর মেয়ের ইচ্ছে পূরণের জন্যই তিনি সংসারের খরচও অনেক কম করে করতেন। ওনার ওই দিনের কথা মনে পড়ল, যেদিন প্রিয়াঙ্কা প্রথম কলেজ যাওয়ার জন্য নতুন ড্রেস চাইল। দেখো মা, আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আর যখনই চাই তখনই তুমি অভাবের কান্না কাঁদো। দেখো, একটা ধনী ছেলে পেলে না, আমি তোমাকে আর এই বাড়ি ছেড়ে না উড়ে যাব। কিন্তু কোন বড়লোকের ছেলে তোকে বিয়ে করবে মা? কোনো বড়লোকরা গরিবের সাথে কোনো সম্পর্ক করে না। 100 বার করবে যদি তুমি না বলো যে আমি গরিব। এর মানে আমি ওকে কোনোদিন বলবোই না যে আমি গরিব, আর তার সাথে আমি এটাও বলবো না যে আমি বস্তিতে থাকি আর তুমি আমার মা। আর তা না হলে শ্বশুরবাড়িতে আমাকে সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে যে আমি বস্তিতে থাকি আর তুমি আমার মা। এইসব পুরনো কথা ভেবে কৌশলা দেবীর চোখে জল এসে যায়। আমার মেয়ে বড়লোক হয়েই আমাকে নিজের মা বলে স্বীকার করে না। ঠিক আছে, যদি ও আমাকে নিজের মা বলে স্বীকার করতে না চায়, তাহলে আমিও আজ থেকে ওকে আর মেয়ে বলে মানব না। কৌশল্যা একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত, আর তার ঘরে একটা ফ্যানও ছিল না। আর যেখানে কৌশল্যা দেবী গরমে কষ্ট পেতেন, অপরদিকে তার মেয়ে এসি ঘরে খুব সুখেই ছিল। আরে বাহ, এসিতে ঘুমোতে কি না আরাম। আর অন্যদিকে ওই আমার মায়ের ঘর ছিল, একটা পাখা ছিল না, হাত পাখাতেই গরমে কাজ চালাতে হতো। এইভাবে 6 মাস কেটে গেলে একদিন প্রিয়াঙ্কা যখন অনিকেতের সাথে বাজারে গিয়েছিল, প্রিয়াঙ্কা একটা গাছের নিচে দাঁড়িয়েছিল আর অনিকেত ওর জন্য আইসক্রিম কিনতে গিয়েছিল। তখনই এক মহিলা প্রিয়াঙ্কার কাছে এলো। আরে কেমন আছিস রে প্রিয়াঙ্কা? তুই তো তোর বুড়ি মাকে ছেড়ে নিজে বড়লোকের ঘরে থাকিস। জানিস তোর মায়ের এখন কি অবস্থা? এতদিন তো যেভাবে হোক বস্তির লোকেরা ওকে দেখতো, কিন্তু কালকে ভুট্টা বিক্রি করতে গিয়ে আর ওই গরম ঘরে থেকে ওনার তো লু লেগে গেছে। এখন তো সরকারি হাসপাতালে ভর্তি, একবার দেখা করে আয়, নালে হয়তো কোনোদিন আর দেখতেই পাবি না। তখনই অনিকেতকে আসতে দেখে প্রিয়াঙ্কা রেগে গিয়ে বলল, তুমি নিজের চরকায় তেল দাও, ও আমার মা, বাচুক মরুক আমি দেখে নেব, তুমি যাও এখান থেকে। জ্ঞান দিতে চলে এসছে। ওই মহিলা ওখান থেকে চলে যায়। আরে ওই ভিখিরি আর কি। কিন্তু এইবার অনিকেতের ওর কথায় একটুও বিশ্বাস এলো না। সে বাহানা করে প্রিয়াঙ্কাকে বলল, প্রিয়াঙ্কা, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, বুঝলে? তুমি এক কাজ করো, ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাও, আমি কাজটা শেষ করে বাড়ি আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে এসো। প্রিয়াঙ্কা চলে গেলেই অনিকেত তাড়াতাড়ি করে ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা শুনুন, কিছুক্ষণ আগে আপনি প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলছিলেন, আপনি কি ওনাকে চেনেন? নাম নেবে না ওই ছোট লোক মেয়েটার।
ছোটবেলায় আমি নিজের হাতে ওকে খাইয়েছি আর এখন চিনতেই চায় না। আর আমায় কেন চিনবে? নিজের মা হাসপাতালে মরছে, তাকে গিয়েই দেখে না। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। প্রিয়াঙ্কার তো কেউ নেই, ও তো অনাথ। তা ওর মা আর কোথা থেকে আসবে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ওর হাজবেন্ড, কিন্তু ওর একটা বুড়ি মা আছে, সে হাসপাতালে ভর্তি, কবে থেকে তাকে দেখতে যায় না। এই কথা শুনে অনিকেতের মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ওই মহিলাকে রিকোয়েস্ট করলো প্রিয়াঙ্কার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, মানা করবেন না, আপনি আমাকে ওনার সঙ্গে দেখা করতে নিয়ে যান। কমলা অনিকেতের সাথে যেতে রাজি হয়। তারপর ওরা গাড়ি নিয়ে হাসপাতালে যায়, যেখানে কৌশলা দেবী হাসপাতালের বেডে শুয়েছিলেন। কেমন আছেন মা? কে বাবা তুমি? তুমি যদি আমার মেয়েকে চেনো তাহলে একবার ওকে বলো না আমার সাথে দেখা করতে। না মা, আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে এক্ষুনি একটা বড় হাসপাতালে ট্রান্সফার করাচ্ছি। কিন্তু তুমি কে বাবা? এরপর অনিকেত কৌশলা দেবীকে একটা বড় নার্সিং হোমে শিফট করায়, যেখানে ওনার খুব ভালো সেবা যত্ন করা হয়। এরপর কৌশলা দেবী অনেকটা সুস্থ হয়ে যান। আর অন্যদিকে অনিকেত প্রিয়াঙ্কার সঙ্গে রাগ দেখাতে থাকে। এই দেখে প্রিয়াঙ্কা একদিন বলল, কি হয়েছে অনিকেত? তুমি আজকাল আমার থেকে এত দূরে দূরে থাকো কেন? তোমার কি অন্য কাউকে পছন্দ হয়ে গেছে? সত্যি বলতে এখন আর আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু কেন? কারণ এমন অনেক কিছু আছে যেগুলো তুমি আমার থেকে লুকিয়েছো। কোন কথা? তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই? হে ভগবান, আমি তোমাকে কতবার বলেছি যে আমার এই পৃথিবীতে কেউ নেই। ও আচ্ছা, আজকে আমার এক স্পেশাল গেস্ট আসবেন বাড়িতে, তোমাদের সকলের সঙ্গে দেখা করতে। একটু ভালো কিছু রান্না করো আজকে। হ্যাঁ, সন্ধেবেলা প্রিয়াঙ্কা নানা রকমের খাবার তৈরি করে। মনে হচ্ছে অনিকেতের কোনো বড় ক্লায়েন্ট আসবে, একটু মিষ্টি আইটেমও বানিয়ে নি। প্রিয়াঙ্কা রান্নায় মটর পনির, সোয়া চাপ, রায়তা, ক্ষীর আরও অনেক কিছু বানায়। বৌমা, সবকিছু রেডি তো? হ্যাঁ মা। যাও মা, এবার তুমি রেডি হয়ে নাও। আর শোনো, বাড়িতে যতগুলো এসি আছে সব চালিয়ে দাও, ঘরগুলো ঠান্ডা হোক। ঠিক আছে মা। কিছুক্ষণের মধ্যে অনিকেত বাড়িতে এলো। কি হলো অনিকেত, তোমার ওই গেস্ট কোথায়? এই তো এসেই গেছেন। মা, আপনি ভেতরে আসুন। নিজের চোখের সামনে কৌশলা দেবীকে দেখে প্রিয়াঙ্কা তো হয়রান হয়ে গেল। কি হলো প্রিয়াঙ্কা, তোমার তো কেউ নেই, তাহলে তুমি ওনাকে দেখে তো চমকে যাচ্ছ কেন? নিজের মাকে তো অন্তত চিনতে পারছো নিশ্চয়ই। তুমি আমাদের সেবা যত্ন এই জন্যই করো যে আমরা ধনী, কিন্তু যে মা তোমাকে জন্ম দিয়েছে তাকে তুমি এই পৃথিবীতে মরার জন্য ছেড়ে দিয়েছ শুধু গরিব বলে? এ তো আমাদের ভাগ্য ভালো যে অনিকেত সত্যিটা জানতে পারে আর তোমার মাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনে। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি ভাবতাম যে আমি গরিব বলে অনিকেত যদি আমাকে বিয়ে না করে। তোমাকে তো তোমার মায়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে, যিনি সারা জীবন ধরে কষ্ট করে তোমাকে ছোট থেকে বড় করলেন। আমায় ক্ষমা করে দাও মা, জানি না আমি কিরকম মেয়ে। প্রিয়াঙ্কার খুশির জন্য প্রিয়াঙ্কার মা ওকে ক্ষমা করে দেন। আর তারপর অনিকেতের বাড়ির সবারই বলাতে কৌশলা দেবী ওই বাড়িতেই থেকে গেলেন। Thanks for watching.